নমস্কার, আমি ডক্টর প্রদীপ খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আর একটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভারতীয় শেয়ার বাজার নিয়ে কি কথা বলবো? আজকের তো পশ্চিমবঙ্গের বাজেট নিয়ে আলোচনার বিষয়। এরকম অবিশ্বাস্য বাজেট স্বাধীনতা পরবর্তী সময়ে এসেছে কিনা সেটা সন্দেহ রয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি ভারতীয় শেয়ার বাজার আজকের বলা যেতে পারে বুলদের কন্ট্রোলে ছিল। অর্থাৎ ভারতীয় শেয়ার বাজার এই মুহূর্তে বলা যেতে পারে একটি বিশেষ অভিমুখের দিকে স্পষ্টত চেয়ে রয়েছে। কারণ মাঝখানে অর্থাৎ শুক্রবার আপনারা শুনেছিলেন যে ইরান আমেরিকার আলোচনা ভেস্তে গিয়েছে, কিন্তু রবিবার রাতে সিদ্ধান্ত হয় যে ইরান এবং আমেরিকান কর্তৃপক্ষ আবার তারা বসতে চলেছেন এবং সোমবার রীতিমতন আলোচনা চলছে। এবং ঠিক সেই কারণেই আজকের ক্রুড অয়েলের দাম আবার পতন দেখে ফেলেছে। ক্রুড অয়েল $75 কাছাকাছি ট্রেড করছে, আজকের 2.5% বেশি পতন। ব্রেন্ট ক্রুড $80 নিচে ট্রেড করছে, অর্থাৎ $79 কাছাকাছি, 0.2% পতন। সোনার দাম বহুদিন পর কিছুটা বেড়েছে, 1.29% লাস্ট বৃদ্ধি পেয়ে ট্রেড করছিল। রূপোর দামও প্রায় 2.3% বৃদ্ধি নিয়ে ট্রেড করছিল। নিফটি খুব বলা যেতে পারে মারাত্মক বৃদ্ধি পায়নি, কিন্তু ডেফিনেটলি একটা স্টেবিলিটির আশা জুগিয়েছে। 24,102 পয়েন্টে নিয়ে ট্রেড করছিল এবং সেন্সেক্স সেটা 77,000-এর ওপরই বন্ধ হয়েছে। নিফটি ব্যাংকও আজকের হেলদি ক্লোজিং দিয়েছে, 0.43%। নিফটি আইটি শুক্রবারের পতনের পর আজকে সামান্য স্টেবিলিটি খুঁজে পেয়েছে, প্রায় 0.1% উত্থান। নিফটি অটো প্রায় 8% উত্থান নিয়ে ট্রেড করেছে। আজকের বিভিন্ন যে স্টকসগুলো 52 সপ্তাহের উচ্চতা ছুঁয়েছে, তার মধ্যে কির্লোস্কার অয়েল আপার সার্কিট 20%-এর, আদানি গ্রিন এনার্জি এটা আজকে 52 সপ্তাহের উচ্চতা, ভারত ফর্জ, আদানি এন্টারপ্রাইজেস, এফএসএনই, নাইকা তারা 52 সপ্তাহের উচ্চতায়। কেআই ইন্ডাস্ট্রিজ অল টাইম হাই সর্বকালীন উচ্চতা, র্যাডিকো খাইতান সর্বকালীন উচ্চতা, সিরমা এসজিএস সর্বকালীন উচ্চতা, আরবিএল ব্যাংক 52 সপ্তাহের উচ্চতা, পলিক্যাব সেটাও অল টাইম হাই ছুঁয়েছে। তাহলে এটাই ভারতীয় শেয়ার বাজারের ব্যাপারে যেটুকু বলার ছিল। কিন্তু আজকের আমাদের পশ্চিমবঙ্গের বাজেট মানুষ বিগত বহু দশক ধরে এত ইন্টারেস্ট নিয়ে কখনো শুনেছেন বলে মনে হয় না। এবং একটা জিনিস স্পষ্টত বোঝা গেল, ফিনান্স মিনিস্টারকে পাশে বসিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী যেভাবে তিনি বাজেটটাকে ব্যাখ্যা করলেন, বোঝা গেল তিনি লিটারালি বাজেটটাকে গুলে খেয়েছেন। এবং ফিনান্স মিনিস্টার শ্রী স্বপন দাশগুপ্ত অত্যন্ত বিদগ্ধ মানুষ, বহু দিনের কেবলমাত্র রাজনীতিবিদ না, তিনি প্রকৃত অর্থে একজন শিক্ষা জগতের মানুষ, এবং সেটা তার আজকের বাজেট ভাষ্য দেখেই কিন্তু বোঝা গেল। কিন্তু কেন এই বাজেটটাকে অবিশ্বাস্য আমি বলছি, শুধু আমি বলছি না, আজকের গোটা পশ্চিমবঙ্গবাসী এই বাজেটটাকে ধন্য ধন্য করছে। এবং ঠিক এই কারণেই এটা বলা, দয়া করে এই সুযোগটা মিস করবেন না। কেন বলছি? কারণ পশ্চিমবঙ্গ আপামর জনসাধারণের জন্য আজকের মাননীয় মুখ্যমন্ত্রী যে বাজেটটি তুলে দিয়েছেন, এমন একটি এমন একটি শ্রেণীও নেই যারা বাদ পড়েছেন। সবাইয়ে ঝুলি ভরিয়ে দিয়েছেন আজকের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের ফিনান্স মিনিস্টার। কি করেছেন? না বৃদ্ধরা বাদ গিয়েছেন, না কৃষকরা বাদ গিয়েছেন, না যুবক যুবতী যারা দুর্ভাগ্যবশত বিগত সরকারের কারণে বেকার বসেছিলেন তারাও বাদ যাননি। এবং বিশেষ করে সিভিক পুলিশ থেকে শুরু করে, গ্রাম পুলিশ থেকে শুরু করে, এনডিএফ এর মানুষজন প্রত্যেকের ঝুলিতে আজকের মুখ্যমন্ত্রী কিছু না কিছু দিয়েছেন। সবচেয়ে মজার ব্যাপার যেটা দাঁড়ালো, যে স্বাধীনতার পরবর্তী সময় থেকে যে কলকাতা কেন্দ্রিক বাজেট ছিল, সেটাকে কখনোই পশ্চিমবঙ্গের বাজেট হয়ে উঠতে দেওয়া হয়নি। সেইটা আজকের মাননীয় মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে সার্বজনীন পশ্চিমবঙ্গবাসীর বাজেট হয়ে উঠল, এটা বলা যেতে পারে। দেখুন কিভাবে কলকাতা থেকে সরে এসে প্রত্যেকটি ডিস্ট্রিক্টকে ধরে 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 আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উপহার দিয়েছেন বিশেষত উপকৃত
আজকের উত্তরবঙ্গের মানুষ প্রত্যেকটি জেলার লিটারেলি যা পেয়েছে তা উত্তরবঙ্গ মানুষ স্বাধীনতার পরে কোনো দিনই পাননি বলা যেতে পারে। এটা কি মুখের কথা যে উত্তরবঙ্গে দুটো বিমানবন্দর আসতে চলেছে, যে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে কলকাতা কেন্দ্রিক ছিল, সেই জায়গাটায় এসে মুখ্যমন্ত্রী জেলায় জেলায় মেডিকেল কলেজেস, কালিম্পংয়ে মেডিকেল কলেজ, এছাড়া ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আইআইটি উত্তরবঙ্গে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের কথা ঘোষণা করা হয়েছে উত্তরবঙ্গে, এবং তার সঙ্গে এইমসের কথা ঘোষণা করা হয়েছে উত্তরবঙ্গে। তাছাড়া যদি ইন্ডাস্ট্রিয়াল বেল্টের কথা বলি, যদি ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার্স করিডোরের কথা বলি, তার মধ্যে যেটা সানসেট সেক্টর হিসাবে আমরা এই যাবৎকাল দেখতে পেয়েছি, সেই টেক্সটাইল হাব তৈরি হচ্ছে দিনাজপুরে। অর্থাৎ উত্তরবঙ্গ যেটা কখনো এই অধুনা যে পশ্চিমবঙ্গ সরকার রয়েছেন তাদের কখনো ফিরিয়ে দেয়নি, ঠিক সেইভাবেই মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গকে তিনি বিমুখ করলেন না, তাদের ঝুলি ভরিয়ে দিলেন। বারবার এই কথাটা এই কারণে রিইটারেট করছি, এইবার বলছি যে যেভাবে সমস্ত স্তরের মানুষ, যে অঙ্গনওয়াড়ি কর্মী থেকে শুরু করে আশা কর্মী থেকে শুরু করে সমস্ত স্তরের মানুষরা যেভাবে আজকে উপকৃত হলেন তা বলা বাহুল্য। এছাড়া সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত যারা কর্মী, তাছাড়া স্কুল কলেজ প্যারা টিচার্স, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, কলেজের শিক্ষকদের জন্যে আজকের 20% তিনি ডিএ ডিক্লেয়ার করলেন, এবং সেটা অক্টোবর থেকে শুধু বললেন যে সাধারণত যেটা হয়ে থাকে, ধরুন 1 অক্টোবর থেকে যে এই 20% ডিএ ডিক্লেয়ার করা হলো, সেখানে অবশ্যই মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন যে যদিও এটা 1 অক্টোবর থেকে ঘোষণা করা হচ্ছে, কিন্তু পুজোর কারণে যেটা নভেম্বরে যে ডিএটা পেতেন মানুষ, সেটা তারা অক্টোবরেই তাদের অ্যাকাউন্টে চলে আসবেন। অর্থাৎ কীরকম সচেতনতার সঙ্গে এবং কতখানি এমপ্যাথির সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করছে, এটা বোঝার চেষ্টা করুন। এবার বলছি যে এই যে টাকাটা পাবেন সমস্ত মানুষ, সেটা কিন্তু ডেফিনেটলি যে কম নয়, আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এই টাকাটা ঠিকঠাক করে ব্যবহার করুন। যদি শেয়ার মার্কেটে ভীতি থাকে, মিউচুয়াল ফান্ডসের কথা ভাবুন। যদি মিউচুয়াল ফান্ড সম্বন্ধে ভীতি থাকে, তাহলে হাই ইল্ড বন্ডের কথা ভাবুন। যদি হাই ইল্ড বন্ডের কথাতে ভীতি থাকে, তাহলে গভর্নমেন্ট সিকিউরিটিজের কথা ভাবুন। তবে এই টাকাটা নষ্ট করবেন না, এই টাকাটা প্রকৃত অর্থে কাজে লাগান। এইবার চলে আসি ইনভেস্টমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে, এবং এর সঙ্গে খুব বড় মুখ করে বলছি, অত্যন্ত দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এতটাই খুশি হয়েছেন পশ্চিমবঙ্গবাসীর ওপর, আপনারা নিশ্চিন্ত থাকুন। যেভাবে এই বাজেটে একটা অভিমুখ তৈরি করে দেওয়া হলো, যদি ভুল না করি সামনের কয়েক বছরের মধ্যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে অন্যতম সেরা জিডিপি গ্রোথ দিতে চলেছে। বারবার বলেছি যে মেধার দিক থেকে পশ্চিমবঙ্গের আমাদের যারা যুবক যুবতী, তাদের মান ভারতবর্ষের যে কোনো স্টেটের থেকে অনেক অনেক বেশি। যেইটা ফাঁক ছিল, যে জায়গায় তীব্র হতাশা ছিল, সেই সমস্ত কিছু আজকের পূরণ হয়েছে। কিভাবে পূরণ হয়েছে? প্রথম কথা বলে দিই, যে সেক্টরসগুলো নিয়ে আমি বিগত কাল আলোচনা করেছিলাম, অনুরোধ করব দয়া করে না দেখার ভুল করবেন না বিগত কালের এপিসোডটা। সেখানে বলেছিলাম যে সবসময় সেই সেক্টরসগুলোর উপর ফোকাস রাখুন যেখানে কেন্দ্রীয় সরকার অ্যাক্টিভলি ফোকাস করেন। এখন কেন্দ্র এবং রাজ্যের সমন্বয় একটা অভূতপূর্ব রেজাল্ট দিতে চলেছে, এবং আজকের বাজেটে খেয়াল করে দেখুন কি আসতে চলেছে, কি ধরনের কলকারখানা তৈরি হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গে। সেখানে এমন একটা সেক্টর আসছে যেটা আমাদের ভবিষ্যতের পাওয়ার প্রিজার্ভেশনের জন্য অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম। অর্থাৎ আপনারা জানেন যে ইলেকট্রিসিটি তৈরি করলে সেটা সঙ্গে সঙ্গে খরচ করে ফেলতে হয়, নতুবা সেটা স্টোর করা যায় না। সেটা এত বছর শুনেছেন, কিন্তু বিগত 2-3 বছর ধরে আমাদের হাতে এমন টেকনোলজি চলে এসেছে যেখানে আমরা ইলেকট্রিসিটি স্টোর করতে পারি। সেইটারই নাম হচ্ছে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম। সেটা কিন্তু ছোট ছোট ব্যাটারি না, সেগুলো বিশাল বিশাল সুবিশাল ব্যাটারি, এগুলোর কয়েক একর ধরে সেই ধরনের ব্যাটারি বসানো হয়। সেই ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম কারখানা তৈরি হতে চলেছে
পশ্চিমবঙ্গে দুর্গাপুরে তৈরি হতে চলেছে সেমিকন্ডাক্টর কারখানা, অর্থাৎ আস্তে 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 পশ্চিমবঙ্গকে সেই স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে যেখানে বিশ্বমানের সেক্টরসগুলো উপস্থিতি রয়েছে এবং ভারতবর্ষ যেখানে এক্সেল করতে পারে। এবার এটাকে না ঠিক মানে কল্পতরু বাজেট বলা উচিত না বা জনমোহিনী বাজেট বলা উচিত না, সেটা সরকারকে অপমান করা হয়, বরং এটাকে সামগ্রিকভাবে বলা যেতে পারে একটি অত্যন্ত জনহিতকর বাজেট এটাকে আখ্যা দেওয়া যেতে পারে। কেন, তার একটু স্বল্প ব্যাখ্যায় আসি। প্রথম কথা, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল কলেজগুলো সম্বন্ধে বললাম, সেটা তো তারা দারুণ সেই বেনিফিট ড্র করতে চলেছেন। এছাড়া ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার্স, তার মধ্যে ইন্ডাস্ট্রিয়াল করিডোর, এছাড়া এমএসএমই স্মল মিডিয়াম মাইক্রো এন্টারপ্রাইজেস, সেটা মুখ্যমন্ত্রীর চোখ কিন্তু এড়ায়নি, তার উপর বিশেষ এমফ্যাসিস তিনি দিয়েছেন। এছাড়া যেটা আমরা এতদিন ধরে ইগনোর করেছি, এটা আমাদের পেট্রিয়ার্কাল সমাজ, কখনো আমরা নারীদের যে সম্মান দেওয়ার কথা বলি সেটা কখনো আমরা দিয়ে উঠতে পারিনি। আজকে দেখুন এক্স্যাক্টলি কি হয়েছে। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি 33% উইমেন্স রিজার্ভেশন করে দিয়েছেন চাকরির ক্ষেত্রে। নারী এম্পাওয়ারমেন্ট বা উইমেন্স এম্পাওয়ারমেন্টের এর থেকে বড় উদাহরণ কি আর কখনো হতে পারে, যেটা অর্থাৎ নারীকে শক্তি দেওয়া, নারীকে সক্ষম তৈরি করে দেওয়া বা তাকে সেই প্ল্যাটফর্ম দেওয়া যেখানে গোটা নারী তারাই দেশকে লিড করতে পারে, সেটা আজকের বাজেটে প্রত্যেকটা বলা যেতে পারে মিনিটে রিফ্লেক্টেড হয়েছে। এছাড়া আমরা যেটা দেখছি যে কৃষক, বেকার যুবক যুবতী, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী বা বিশেষ করে যারা বৃদ্ধ, বিশেষভাবে সক্ষম মানুষদের ভাতা বৃদ্ধি করা হয়েছে, সিভিক পুলিশ তাদের ভাতা বৃদ্ধি করা হয়েছে, অন্নপূর্ণা সেই প্রজেক্টটাতে 36,000 কোটি টাকা অ্যালটমেন্ট করা হয়েছে। এছাড়া যারা ক্যারিং, যারা প্রেগনেন্ট তাদের জন্য এককালীন 21,000 টাকা বরাদ্দ করার কথা বলেছেন। এছাড়া আবার সেই এমফ্যাসিস কিন্তু নারী শক্তির ওপরই দেওয়া হয়েছে। অবিবাহিত যারা কলেজ পড়ুয়া নারী রয়েছে তাদের জন্য এককালীন 50,000 টাকার দেওয়ার কথা ঘোষণা করেছেন। এছাড়া যারা প্যারা টিচার্স, অর্থাৎ কোনো অংশ, বারবার বলছি যে তাদের মুখ্যমন্ত্রী নজর এড়ায়নি, সেই 5,000 টাকা করে তারা অতিরিক্ত এবার পাবেন, অর্থাৎ তাদেরকে যথাযোগ্য সম্মান দেওয়া হলো। এছাড়া এর আগে বিশেষ সংবাদপত্রের আলোচনা এবং অনুষ্ঠানে আমি বারবার বলেছিলাম, প্রথমেই অর্থাৎ যখন এই সরকার আসে বলেছিলাম যে রিলিজিয়াস ট্যুরিজম সার্কিট ডেভেলপমেন্ট করাটা অত্যন্ত প্রয়োজন, কারণ ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ কিন্তু মাতৃশক্তির একটা পীঠস্থান, সেই জায়গাটায় দাঁড়িয়ে আজকের অর্থমন্ত্রী ঘোষণা করলেন যে রিলিজিয়াস ট্যুরিজম সার্কিট তৈরি হবে। এছাড়া নদীভিত্তিক ড্রেজিং, ডিপ সি পোর্ট, এইগুলো কিন্তু ওপর এমফাসিস দেওয়া হচ্ছে। তারপর চিকিৎসার জন্যে সামগ্রিকভাবে সমস্ত স্তরের মানুষদের জন্য যে আয়ুষ্মান ভারত, অর্থাৎ যেখানে 5 লক্ষ টাকা অবধি চিকিৎসার জন্য বেনিফিট পাওয়া যাবে, যেটা এতদিন আটকে রাখা হয়েছিল, সেইটা খুলে দিলেন, সেটা সবার জন্য উন্মুক্ত হয়ে গেল। এছাড়া জল জীবন মিশনের অন্তর্গত যাতে স্বচ্ছ পানীয় জল সবার কাছে পৌঁছে যেতে পারে তার ব্যবস্থা করলেন। মিড ডে মিল যথেষ্ট পরিমাণ টাকা বরাদ্দ করা হচ্ছিল না, সেটাকে বাড়িয়ে জনপ্রতি 10 টাকা করা হলো। এবং কৃষিতে বিশেষ করে সাবমার্সিবল পাম্পে যে খরচ হয় ইলেকট্রিসিটি বাবদ, তাতে প্রতি ইউনিট করে 2 টাকা সাবসিডির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী। এছাড়া সরকারি হাসপাতালে খাবার জন্য পর্যাপ্ত বরাদ্দ হতো না এতদিন, সেটাকে এক ধাক্কায় বাড়িয়ে দিয়ে দেওয়া হলো 110 টাকা, অর্থাৎ 3 বেলা খাবার জন্য। মানুষ হয়তো এখন নিশ্চিন্ত হবেন যারা সরকারি যে হাসপাতালগুলো রয়েছে ভর্তি হচ্ছেন, যে অন্তত তারা কিছুটা হলেও তারা ডেফিনেটলি আগের থেকে অনেক বেটার, তারা তাদের খাদ্যের কথা তারা নিশ্চিন্ত হতে পারবেন। এবং টোটাল বাজেট ছিল আজকে 4,38,735 কোটি এবং 29 লাখ টাকার বাজেট, এবং ডেফিনেটলি অন্যান্য বাজেটের থেকে অনেক বেশি স্বাভাবিকভাবে। এবং বারবার বলছি, সিভিক ভলেন্টিয়ার, গ্রাম পুলিশ, গ্রিন পুলিশ, হোমগার্ড, এনডিএফ, এদের 2,000 টাকা অবধি মাসে ইনক্রিজ করা হয়েছে। তাছাড়া ভিলেজ রিসোর্স পার্সন, তাদের দৈনিক মজুরি 100 টাকা বৃদ্ধি করা হয়েছে।
প্রফেশনাল ট্যাক্স যারা দিয়ে থাকেন তাদের 10,000 থেকে যে আগে মানে 10,000 টাকা তারা ছাড় পেতেন সেটাকে বৃদ্ধি করে করা হয়েছে 20,000 টাকা। তবে যারা ট্যাক্স দেন তারা কিন্তু এই বেনিফিটটা পাবেন না, অর্থাৎ ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন। এইবার যে ডিপ সি পোর্টের কথা হচ্ছে সেটা ডেফিনেটলি হবে মেদিনীপুরে, সমুদ্রের ধারে দাদন পাত্রপাড়, এবং সেটা প্রাইভেট পাবলিক পার্টনারশিপ মডেলের মাধ্যমে সেটাকে উন্নত করা হবে। এছাড়া কল্যাণীতে যেহেতু কলকাতা বিমানবন্দরের উপর অত্যন্ত বেশি চাপ পড়ছে, মানে সেই অর্থে দেখতে গেলে সবচেয়ে দুটো বিজি এয়ারপোর্ট পশ্চিমবঙ্গে মাত্র দুটি, কয়েকটা ছোট ছোট বিমানবন্দর রয়েছে, কিন্তু সেটা সাফিসিয়েন্ট না। কল্যাণীতে হতে চলেছে বিমানবন্দর। এছাড়া কালনার শান্তিনগর ব্রিজ, সেটা 1200 কোটি টাকার, সেটাকে ডেভেলপ করার কথা বলা হচ্ছে। বাঁকুড়াতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক অর্থাৎ গঙ্গাজল ঘাটি বলে একটি জায়গা, এবং সাঁইথিয়া, সেখানে ডিফেন্স ইকুইপমেন্ট ফ্যাক্টরি তৈরি করা হচ্ছে। দেখুন, নজর করে দেখুন, সেমিকন্ডাক্টর, ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম অর্থাৎ রিনিউয়েবল এনার্জি, এবং তার সঙ্গে চলে এলো ডিফেন্স, সরকারের মূল শক্তিধারা যেটাকে বলা যেতে পারে। এছাড়া নিয়োগের কথায় আসি, 20,000 পুলিশের নিয়োগ, 50,000 শিক্ষাক্ষেত্রে নিয়োগ, এছাড়াও টেটের ক্ষেত্রে প্রাইমারি টেট দিয়ে যারা ঢুকবেন সেক্ষেত্রে বার্ষিক 1 লক্ষ চাকরি, নতুন চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এছাড়া পিঙ্ক কার্ড তো অলরেডি তৈরি হয়ে গেছে নারীদের জন্য, তারা সরকারি বাসে ভ্রমণ করলে বিনা পয়সায় ভ্রমণ করতে পারবেন, এবং সেইটা তাতে যেটা হবে যে আমাদের পশ্চিমবঙ্গের নারী আরও বেশি অর্থনৈতিকভাবে সুরক্ষিত হবে, এ ব্যাপারে তো কোনো সন্দেহই নেই। এবং মাথার ওপর পূর্বতন সরকার আমাদের 8,15,891 কোটি টাকার ঋণ বসিয়ে দিয়ে গেছেন। সরকার আবেদন করেছেন, এটা বিশাল পরিমাণ ঋণ, কিন্তু তার সত্ত্বেও যা বাজেট করেছেন অতুলনীয়, আবার বলছি অবিশ্বাস্য বাজেট। এরকম কেউ কোনোদিন কল্পনাও করতে পারেননি, এবং এরকম আগ্রহ নিয়ে কোটি কোটি মানুষ বসে বাজেট দেখছেন, এটাও কোনোদিন হয়নি স্বাধীনতার পরবর্তী সময়। যাই হোক, এইবার বিধায়ক তহবিল, অর্থাৎ বিধায়কদের কিছু তহবিল দেওয়া হয় যাতে তাদের এরিয়া ওয়াইজ ডেভেলপমেন্ট করতে পারেন। 70 লাখ টাকা থেকে সেটাকে বাড়িয়ে 1 কোটি টাকা প্রতি বিধায়ক করা হয়েছে। যাই হোক, এখানে শেষ করছি। এইটুকুনি মাথায় রাখুন যে এই সুযোগটা আসছে, কর্ম অবশ্যই যে মানে এমপ্লয়মেন্ট জেনারেশন বৃদ্ধি হতে চলেছে। নিশ্চিন্ত থাকুন, প্রাইভেট ইনভেস্টমেন্ট, যেহেতু সরকার, কেন্দ্রীয় সরকার মারাত্মকভাবে তারা পশ্চিমবঙ্গকে এবার ডেভেলপ করবেন, এবং এই প্রাইভেট ইনভেস্টমেন্ট আসতে চলেছে। এমপ্লয়মেন্ট জেনারেশন সরকারি ক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রে হতে চলেছে। এছাড়া ইনভেস্টমেন্ট আসবে, ইনভেস্টমেন্ট এবং এমপ্লয়মেন্ট হলে কনজামশন বাড়বে। যাই করুন না কেন, ইনভেস্টমেন্টের কথাটা ভুলবেন না। যে পশ্চিমবঙ্গবাসী স্বাধীনতার পরবর্তী পরের সময় থেকে তারা কেবল মিডিওক্রিটিকে সেলিব্রেট করেছেন, এইবার কিন্তু পশ্চিমবঙ্গ সরকার আমাদেরকে ট্রেন করবেন যে বাণিজ্যে বসতের লক্ষ্যী সম্ভব, এবং যেভাবে মানে পশ্চিম ভারতের যে বিভিন্ন স্টেটসগুলো তারা নিজেদের ডেভেলপ করেছে, সেটা পশ্চিমবঙ্গেও আমরা নিশ্চিন্ত হতে পারি যে এবার সেটা সময় এসেছে, এবং ঠিক সেই জন্য বিভিন্ন স্কিলিং সেন্টার্সও তৈরি করা হচ্ছে। যাকে এখানে শেষ করবো। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে, তার মধ্যে কয়েকটাতে আমার বা আমার পরিবারে ইনভেস্টমেন্ট থাকলেও থাকতে পারে। ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিক্রি করি, আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল, বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্ট অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য। এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই। আমার কথা শুনে যদি কোনো শেয়ার বা কোনো অ্যাসেটে বাই সেল সিদ্ধান্ত নেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন, বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন। সবশেষে যেটা বলি, যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যি মনে হয় আমার বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছি, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। নমস্কার।